These are the two announcements. Official posts will be made. Let's see where were we. We were talking about FDM in our last class. Frequency division multiplexing. Any type of multiplexing. যে কোনো ধরনের মাল্টিপ্লেক্সিং এ আমাদের কাজ হচ্ছে কি করা, কি করব আমরা মাল্টিপ্লেক্সিং করি যখন? and transmit them as one signal. মাল্টিপ্লেক্সিং এর কাজ হচ্ছে এটা, আমরা ডিফারেন্ট সিগন্যাল কম্বাইন করব, তারপর সেটাকে একটা সিগন্যাল হিসেবে ট্রান্সমিট করব। তো কখন এবং কিভাবে, কখন আমরা এই কাজটা করব আর কিভাবে আমরা কাজটা করব, তো কিভাবে করব সেটার জন্য তিনটা ওয়ে আছে, মেথড তিনটা মাল্টিপ্লেক্সিং। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, FDM, then comes WDM, wavelength division multiplexing, lastly TDM or time division multiplexing. স্ক্রিনটা শেয়ার হচ্ছে তো, তাই না? FDM, WDM, TDM তিনটা মেথড আছে মাল্টিপ্লেক্সিং করার জন্য। তিনটা মেথডেরই কাজ হচ্ছে বিভিন্ন সিগন্যাল কম্বাইন করে একটা সিগন্যাল হিসেবে ট্রান্সমিট করা। তো কখন করতে পারবো একটা এক্সাম্পল দেখি, FDM এর জন্য একটা এক্সাম্পল দেখি। FDM এর এক্সাম্পল এরকম হতে পারে, আপনার হাতে AS1 এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ 100 কিলোহার্টজ থেকে এই ফ্রিকোয়েন্সি। আর একটা অ্যানালগ সিগন্যাল আছে যেটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের হিসেবে এই রেঞ্জে এক্সিস্ট করে, 130 কিলোহার্টজ টু মেবি 170 কিলোহার্টজ। another analog signal 3 যেটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ হিসেবে কমিউনিকেশন লিংক অ্যাভেলেবল আছে, তার অ্যাভেলেবল আছে, যে কেবল অ্যাভেলেবল আছে, সেটা আপনাকে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সাপোর্ট দিতে পারে এই জায়গাতে। আচ্ছা, দেখা যাচ্ছে কমিউনিকেশন লিংকটা। এই কমিউনিকেশন লিংকের থ্রু প্রথম অ্যানালগ সিগন্যালটা ট্রান্সমিট করা যাবে নাকি যাবে না? সেপারেটলি জাস্ট অ্যানালগ সিগন্যাল 1 ট্রান্সমিট করতে চাই, পারবো? জি স্যার। আচ্ছা, 2 নম্বরটা AS2 AS3 ট্রান্সমিট করা যাবে? জি স্যার। তিনজনকে কম্বাইন করে ট্রান্সমিট করা যাবে? জি স্যার, করা যাবে। ডিভিশন মাল্টিপ্লেক্সিং FDM, ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা, দেখেন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং করা কন্ডিশন হচ্ছে the signals cannot overlap in frequency domain. ফ্রিকোয়েন্সি ডোমেইনে সিগন্যালগুলো ওভারল্যাপ করতে পারবে না, এটাই শুধুমাত্র কন্ডিশন। দেখেন অ্যানালগ সিগন্যাল 2, এটা কি ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওভারল্যাপ করে একজন আরেকজনের সাথে?
নো স্যার। অ্যানালগ সিগন্যাল 1 100 থেকে 120 কিলোহার্টজে এক্সিস্ট করে, অ্যানালগ সিগন্যাল 2 130 থেকে 170 কিলোহার্টজ রেঞ্জে এক্সিস্ট করে, সো দে ডু নট ওভারল্যাপ উইথ ইচ আদার। যদি বিষয়টা এরকম হতো, AS2 যদি বলতাম আমি এরকম 60 কিলোহার্টজ থেকে 110 কিলোহার্টজ এক্সিস্ট করে, এই ক্ষেত্রে কি এই দুটো সিগন্যাল ওভারল্যাপ করে একজন আরেকজনের সাথে? জি স্যার। এই ক্ষেত্রে ওভারল্যাপ করে। কতটুকু পজিশন ওভারল্যাপ করে? স্যার 10 স্যার। 100 কিলোহার্টজ থেকে 110 কিলোহার্টজ, এই যে 10 কিলোহার্টজ, এই 10 কিলোহার্টজের একটা ওভারল্যাপ আছে দুজনের মধ্যে। তাহলে এই ক্ষেত্রে আমি এই সিগন্যাল তিনটাকে কম্বাইন করতে পারতাম না এফডিএম দিয়ে। এফডিএম নামের মধ্যে কি আছে? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং আছে। নামে ফ্রিকোয়েন্সি মিনস আমরা তাদেরকে ফ্রিকোয়েন্সির উপর বেস করে সেপারেশন করব। অলওয়েজ মনে রাখবেন, আমি যদি ট্রান্সমিশন সাইডে সিগন্যাল কম্বাইন করার কথা চিন্তা করি, তাহলে আমাকে রিসিভিং সাইডে অবশ্যই ওই সিগন্যালগুলোকে আবার কি করতে হবে? ট্রান্সমিটিং সাইডে যদি আমি সিগন্যাল কম্বাইন করি, তাহলে রিসিভিং সাইডে আমাকে মাস্ট কি করতে হবে বলেন তো? ডিভাইড করতে হবে সিগন্যাল, আলাদা আলাদা করতে হবে, সিগন্যালগুলোকে আবার সেপারেট করতে হবে, রাইট? সো আমরা যে কোনো জিনিস যদি সেপারেট করতে চাই, তাহলে কোনো একটা আমি এই সেপারেশনটা করতে পারবো। তারা যদি এমনভাবে মিক্স হয়ে যায় যে ধরেন টাইমের রেসপেক্টেও ওদেরকে আর সেপারেটলি আলাদা করা যায় না, তাহলে আমি রিসিভিং সাইডে ওদেরকে কোনোভাবেই আর সেপারেট করতে পারবো না। ওই যে কম্বিনেশন অফ সিগন্যাল সেটাই থেকে যাবে, সেটা থেকে ইন্ডিভিজুয়াল সিগন্যালগুলো আবার কী ছিল সেটা আমি আলাদা করতে পারবো না। তো আমার কাজটা সেক্ষেত্রে হবে না। যেহেতু আমি ট্রান্সমিটিং সাইডে কম্বাইন করছি, এই যে এই লাইনটা ট্রান্সমিটিং সাইডে যেহেতু আমি কম্বাইন করতেছি, সো অটোমেটিক্যালি রিসিভিং সাইডে আমার একটা কাজ এসে পড়বে, কম্বিনেশন থেকে আবার সিগন্যালগুলো দেয়ার হ্যাজ টু বি সাম কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স যেটার উপর বেস করে আপনি এই সেপারেশনটা করতে পারবেন। তো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে সেই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। যাই হোক, এরকম সিনারিওতে আবার ফেরত যাই, যেটা বলা ছিল। এখন এই তিনটা সিগন্যাল দেখেন, এটা কি সাথে AS1 AS2 do they overlap with each other in frequency domain? That is one question. Second question হচ্ছে যে do they fall inside the frequency range that is supported by the communication link? ইয়েস স্যার। তো এই ধরনের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতে পারবো। ওকে, আচ্ছা ভালো কথা, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং করলাম, এদেরকে কম্বাইন করে দিলাম। এখন এই কাজটা যখন আমরা করতেছি, তাহলে আমাদেরকে কি কি মাথায় রাখতে হবে? একটা হচ্ছে সিগন্যালগুলো যেন ফ্রিকোয়েন্সি ডোমেনে ওভারল্যাপ না করে, এটা। আর আরেকটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে, যেন তারা প্রত্যেকেই যেই সাপোর্টেড ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে কমিউনিকেশন লিঙ্কের, সেটার আন্ডারে যেন পড়ে। যেমন এই সিনারিওতে দেখেন, যদি কমিউনিকেশন লিঙ্ক সাপোর্ট হতো এতটুকু, দেখেন তো সিলেক্টেড লাইনগুলোর মধ্যে এই সিনারিওতে কি ঘটতো, কি প্রবলেম হতো বা কি? স্যার AS1 AS2 স্যার হবে, কিন্তু AS3 স্যার হবে না। AS1 আর AS2 কম্বাইন করে কমিউনিকেশন লিঙ্কের থ্রু পাঠানো যাবে, AS3 কে পাঠানো যাবে না। কারণ AS3 ফ্রিকোয়েন্সি তো ওভারল্যাপ করতেছে না, ঠিক আছে, AS1 AS2 এর সাথে, বাট AS3 নিজেই কমিউনিকেশন লিঙ্কের থ্রু ট্রান্সমিটেবল না। ওকে, ট্রান্সমিট করা যাচ্ছে না এখানে, সহজ কথা। আচ্ছা, সো আবার নর্মাল সিনারিও এগেইন, প্রথম কোশ্চেন, এই সিগন্যালটাকে কি আমি ইন্ডিভিজুয়ালি এই কমিউনিকেশন লিঙ্কের থ্রু ট্রান্সমিট করতে পারতাম? জাস্ট AS1, just AS1, can we transmit it separately or individually through the communication link? জি স্যার পারতাম। সেটা ট্রান্সফার করা যাবে। তাহলে এই ক্ষেত্রে কমিউনিকেশন লিঙ্কের থ্রু, এই সিনারিওতে আমি কমিউনিকেশন লিঙ্কের থ্রু কয়টা সিগন্যাল ট্রান্সমিট করতেছি?
একটাই একটা। সিগন্যাল ট্রান্সমিট করতেছি, রাইট? আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি কমিউনিকেশন লিঙ্কের থ্রু একটাই সিগন্যাল ট্রান্সমিট করতেছি। তো তখন বিষয়টা এরকম আর কি, ইফ উই only transmit one signal, if we transmit only one signal to the communication link, that means we are using the link as one channel. আমরা কমিউনিকেশন লিঙ্কের থ্রু যদি শুধুমাত্র AS1 কে ট্রান্সমিট করি, সেটা মিন করবে কি যে আমরা কমিউনিকেশন লিঙ্কের থ্রু জাস্ট একটাই সিগন্যাল ট্রান্সমিট করতেছি। তখন আমরা কথাটা এইভাবে বলবো যে আমরা কমিউনিকেশন লিঙ্কে একটা চ্যানেল হিসেবে ইউজ করতেছি, ঠিক আছে? বাট বিষয়টা যদি এমন হয় যে আমরা কমিউনিকেশন লিঙ্কের থ্রু তিনটা সিগন্যালের কম্বিনেশন ট্রান্সমিট করতেছি, ইফ উই ট্রান্সমিট combination of AS1, AS2 and AS3, এই ক্ষেত্রে আমরা কমিউনিকেশন লিঙ্কে কয়টা চ্যানেল হিসেবে ইউজ করতেছি নিচের সিনারিওটাতে? তিনটা চ্যানেল হিসেবে ইউজ করতেছি। ওকে, থ্রি চ্যানেল। আচ্ছা, দেখে ওরা কি বলে। তো এইভাবে আমরা যখন FDM করব, ট্রান্সমিটিং সাইডে কাজ হবে এটা, মাল্টিপল সিগন্যাল থাকবে, তাদেরকে মডুলেশন করে আমরা সুইটেবল ফ্রিকোয়েন্সি রেঞ্জে নিয়ে আসব। মডুলেশন বলতে এখানে বোঝাচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন অথবা ফেজ মডুলেশন, নিয়ে এসে তাদেরকে কম্বাইন করব। কম্বাইন করার সময় মাথায় রাখতে হবে একটাই চিন্তা, যেন এই তিনজন বা যাদেরকে আপনি কম্বাইন করতেছেন ফ্রিকোয়েন্সি ডোমেনে যেন ওভারল্যাপ না করে। তাহলে কম্বাইন করে যে সিগন্যালটা পাবো সেটা ট্রান্সমিট করে দেবো, ট্রান্সমিটার থেকে বের হচ্ছে, সো রিসিভার রিসিভ করবে, কম্বিনেশনটাকে ফিল্টার করে ফ্রিকোয়েন্সি ডোমেনে ফিল্টার করে সিগন্যাল তিনটাকে আবার সেপারেট করা, আর ডিমডুলেশন করে আবার অরিজিনাল পজিশনে তাদেরকে ব্যাক করানো। কারণ আমার সবসময় ইনটেন্ডেড মেসেজ সিগন্যাল যেটা হবে রিসিভারে, সেই মেসেজ সিগন্যালটাই রিকভার করার কোনো একটা ব্যবস্থা থাকতে হবে। ওকে, তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সিং। আচ্ছা, আরেকটা কথা একটু অ্যাড করে দিই এখানে, এই যে তিনটা জায়গা খেয়াল করেন, ABC যে তিনটা মেথড আছে, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং আর টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, তার মধ্যে FDM মাত্র অ্যানালগ সিগন্যালের জন্য। স্ক্রিনটা শেয়ার হচ্ছে ঠিক মতো। WDM কাজ করে হচ্ছে অ্যানালগ সিগন্যালের জন্য, আর TDM যেটা সেটা কাজ করে হচ্ছে ডিজিটাল সিগন্যালের জন্য। আচ্ছা, অ্যানালগের মধ্যে WDM অ্যানালগ সিগন্যালের মধ্যে আবার কাজ করে হচ্ছে বেসিক্যালি লাইট ট্রান্সমিশনের জন্য, আর FDM ট্রান্সমিট করে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক্যাল সিগন্যাল, অর্থাৎ যখন আমরা ভোল্টেজ বা ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে সিগন্যাল ট্রান্সমিট করি, এই ধরনের অ্যানালগ সিগন্যালের জন্য আমরা ইউজ করবো হচ্ছে FDM, লাইটের জন্য ইউজ করবো আমরা WDM, আর যে কোনো ডিজিটাল সিগন্যালের জন্য আমরা ইউজ করবো হচ্ছে TDM। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। এক্সাম্পলটা দেখি। Assume that a voice channel occupies a bandwidth of 4 kilohertz. একটা ভয়েস চ্যানেলের 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ লাগে, ভালো কথা। We need to combine 3 voice channels into a link with a bandwidth of 12 kilohertz from 20 to 32. তো তিনটা যদি ভয়েস চ্যানেল থাকে, প্রত্যেকটা ভয়েস চ্যানেল হচ্ছে 4 কিলোহার্টজ ব্যান্ডউইথের, তাহলে এরকম তিনটা 4 কিলোহার্টজ ব্যান্ডউইথের ভয়েস চ্যানেল কম্বাইন করে এরকম কমিউনিকেশন লিঙ্ক যেটা 20 থেকে 32 কিলোহার্টজ কভার করে,
বা প্রোভাইড করতে পারে সেটার থ্রু কি কম্বাইন করে ট্রান্সমিট করা যাবে? তিনটা ভয়েস চ্যানেল যাদের প্রত্যেকে 4 কিলোহার্টজ, এরকম ভয়েস চ্যানেলকে কম্বাইন করে 20 থেকে 32 কিলোহার্টজ সাপোর্ট দিতে পারে এরকম কমিউনিকেশন লিঙ্কের থ্রু ট্রান্সমিট করা যাবে নাকি যাবে না? না স্যার। কেন যাবে না কেন? তিনটা 4 কিলোহার্টজ করে, তাহলে তিনজনের জন্য 12 কিলোহার্টজ লাগবে। আপনাকে কমিউনিকেশন লিঙ্ক তো 12 কিলোহার্টজই সাপোর্ট প্রোভাইড করতেছে, রাইট? সো যাবে। Three voice channels, three voice channels each of 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ, প্রত্যেকটার ব্যান্ডউইথ হচ্ছে 4 কিলোহার্টজ। কমিউনিকেশন লিঙ্ক যেটা, কমিউনিকেশন লিঙ্ক ক্যান সাপোর্ট 12 kilohertz in 20 to 32 kilohertz range, এটা আপনাকে দেওয়া ছিল ইনফরমেশন। সো ওয়ান মোর টাইম, এই তিনটা ভয়েস চ্যানেল আমি কম্বাইন করে কমিউনিকেশন লিঙ্কের থ্রু পাঠাতে পারবো? এই ধরনের তিনটা ভয়েস চ্যানেল কম্বাইন করে কমিউনিকেশন লিঙ্কের থ্রু পাঠানো যাবে। তাহলে প্রথম ভয়েস চ্যানেলটা সেই ক্ষেত্রে কোন রেঞ্জে থাকবে? ফার্স্ট ভয়েস চ্যানেলটা তাহলে কোন রেঞ্জে আমি সেট করব? 20 থেকে 24। 20 থেকে 24 এই রেঞ্জে। সো অটোমেটিক্যালি সেকেন্ড আর ফোর্থ কোথায় সেট হবে? স্যার 24 থেকে 28। এখানে কোনো গার্ড ব্যান্ড থাকবে না। এখানে আপনি কোনো গার্ড ব্যান্ড ইউজ করার মতো ওরা জায়গায় রাখেনি আর কি। ওরা যদি আরেকটু বেশি ব্যান্ডউইথ সাপোর্ট দিত সেই ক্ষেত্রে আমরা গার্ড ব্যান্ডের দিকে যেতে পারতাম, বাট এই ক্ষেত্রে কোনো গার্ড ব্যান্ড থাকবে না। এরকম হবে না তিনটা ভয়েস চ্যানেল? এইভাবে যদি সেট করি তাহলে আমরা কম্বাইন করতে পারবো। অন্য কোনো ওয়েতে যদি সেট করা থাকে, যেমন আমি যদি এটা চিন্তা করি যে ফার্স্ট ভয়েস চ্যানেলটা 22 থেকে 26, তাহলে কি আর এই তিনজনকে কম্বাইন করা যাবে? এটাকে কম্বাইন করতে স্যার কথা আটকে আটকে আসছে স্যার। হ্যাঁ সরি, আমি রিপিট করতেছি। দেখেন এখন আপনার মন চ্যানেলের ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত দেখা যাচ্ছে? ফার্স্ট ভয়েস চ্যানেলটা এখন স্ক্রিনে কত দেখতে পাচ্ছেন? স্যার 22 টু 26। হ্যাঁ, তো এই সিনারিও থেকে আমি এই তিনটাকে কম্বাইন করতে পারবো? এখন কি করা যাবে এই তিনটাকে কম্বাইন? কোথায় সমস্যা হবে? 26 থেকে 24 এর দিকে স্যার একটু ওভারল্যাপ হচ্ছে স্যার। 22 থেকে 24 এ একটা ওভারল্যাপ আছে বেসিক্যালি, সরি 24 থেকে 26 একটা ওভারল্যাপ পাবেন। তো এরকম হলে করা যাবে। 20 থেকে 24 যদি থাকতো প্রথমটা, সেই ক্ষেত্রে সমস্যা হতো না। আচ্ছা, আর গার্ড ব্যান্ডের কথাটা দেখেন, যদি আপনাকে এরকম বলতো যে আমাদের তিনটা ভয়েস চ্যানেল আছে, উই উইল কিপ ব্যান্ডস, দুইটা ব্যান্ডের মধ্যে আমরা সবসময় 2 কিলোহার্টজ গার্ড ব্যান্ড ইউজ করব, এই ইনফরমেশনটা যদি দেওয়া থাকতো, তাহলে এই তিনটা ভয়েস চ্যানেলকে কম্বাইন করার জন্য আমার টোটাল কত ব্যান্ডউইথের প্রয়োজন পড়তো? তিনটা ভয়েস চ্যানেলের জন্য আমার প্রয়োজন পড়তো কত? 38 স্যার। না, কোয়েশ্চেনটা হচ্ছে তিনটা ভয়েস চ্যানেল আছে প্রত্যেকে 4 কিলোহার্টজের, আর আমরা বলে দিচ্ছি যে আমরা সবসময় 2 কিলোহার্টজ গার্ড ব্যান্ড রাখবো যে কোনো দুইটা ব্যান্ডের মধ্যে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে সেই ক্ষেত্রে টোটাল রিকোয়ার্ড ব্যান্ডউইথ কত হতো? 16। টোটাল রিকোয়ার্ড ব্যান্ডউইথ, দেখেন তো এভাবে আসতো না হিসাবটা? ঠিক আছে কিনা দেখেন তো। যেহেতু ইচ ভয়েস চ্যানেল আছে তিনটা, তাহলে তিনটার জন্য 3 into 4 এটা তো লাগতোই, রাইট?
আর তিনটা ভয়েস চ্যানেলের মধ্যে আমি গার্ড ব্যান্ড বসাবো কয়টা? সব সময় ব্যান্ড থাকবে যতগুলা, গার্ড ব্যান্ড লাগবে কয়টা? তার থেকে একটা কম, রাইট? আমি যদি 10টা ব্যান্ডকে কম্বাইন করতে চাই, 10টা ব্যান্ডকে যদি একটা জায়গাতে প্লেস করতে চাই গার্ড ব্যান্ড ইউজ করে, তাহলে 10টা ব্যান্ডের ক্ষেত্রে গার্ড ব্যান্ড লাগবে কয়টা? 9টা স্যার। 9টা। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমি 3টা ভয়েস চ্যানেলকে কম্বাইন করতেছি, 2 কিলোহার্টজ গার্ড 2টা ব্যান্ড গার্ড ব্যান্ড লাগবে। তাহলে আমার টোটাল লাগবে 2টা গার্ড ব্যান্ড। সো এই হিসেবে আমি বলতে পারবো যে আমার টোটাল ব্যান্ডউইথের এই ক্ষেত্রে প্রয়োজন পড়বে 16 কিলোহার্টজ। ওকে, তো ওরা যদি আমাকে কোশ্চেনটা এটাই বলতো, সেম এটাই বলেছে, দেখেন 3টা ভয়েস চ্যানেল অ্যাভেলেবল আছে, 2 কিলোহার্টজ করে গার্ড ব্যান্ড রাখতে চায়, আর কমিউনিকেশন লিঙ্ক ক্যান সাপোর্ট 12 কিলোহার্টজ ইন 20 to 32 কিলোহার্টজ রেঞ্জ। সেই ক্ষেত্রে এই কমিউনিকেশন লিঙ্কের থ্রু আমি কি কম্বাইন করে পাঠাতে পারতাম 3টা ভয়েস চ্যানেলকে? পারতাম না। না স্যার। আচ্ছা, যদি ওরা এটা বলতো যে কমিউনিকেশন লিঙ্ক ক্যান সাপোর্ট এই ক্ষেত্রে পারতাম? এখন পারতাম কম্বাইন করতে? না স্যার, কেন পারতাম না? এটা তো রেঞ্জেরই মানে স্যার আগে স্যার মানে সবগুলো রেঞ্জ স্টার্ট স্যার 30 কিলোহার্টজ। না, ক্যান সাপোর্ট 30 কিলোহার্টজ ইন 20 to 50 কিলোহার্টজ রেঞ্জ। ও তো 20 থেকে 50 এর মধ্যে সাপোর্টটা দিতে পারে, 20 কিলোহার্টজ থেকে 50 কিলোহার্টজের মধ্যে ও সাপোর্ট দিতে পারে, টোটাল 30 কিলোহার্টজের সাপোর্ট দিতে পারে। তো সেই ক্ষেত্রে কম্বাইন করা যেত। সেই ক্ষেত্রে আমি দেখেন আমি কম্বাইনটা এভাবে করতাম, ধরেন আমি ফার্স্ট ভয়েস চ্যানেলটাকে এমন ভাবে মডিফাই করতাম যেন ধরেন ফর এক্সাম্পল সেটা থাকে 30-তে, আমি এখানে সেট করলাম। সেকেন্ড ভয়েস চ্যানেলটাকে আমি তাহলে সেট করতাম হচ্ছে 32 থেকে 36-এ, থার্ডটাকে সেট করতাম 38 থেকে 42-তে। পারতাম না এভাবে সেট করতে? তাহলে তো কাজ হতো, রাইট? আমি সবকিছু মেনটেন করছি না, 2 কিলোহার্টজের গার্ড ব্যান্ড আছে এই ক্ষেত্রে ভয়েস চ্যানেল 3টাতে। আর ভয়েস চ্যানেলগুলো কি কমিউনিকেশন লিংক যেই রেঞ্জ সাপোর্ট করতে পারে সেই রেঞ্জের মধ্যে পড়ছে? জি স্যার। তাহলে আমার পক্ষে এখন এই 3টাকে কম্বাইন করা পসিবল। ওকে, আচ্ছা, তবে এটা দেখেন, এটার অ্যান্সার তো নিজেরাই বলতে পারার কথা। 5 চ্যানেলস ইচ উইথ 100 কিলোহার্টজ ব্যান্ডউইথ আর টু বি মাল্টিপ্লেক্স টুগেদার। আপনি এদেরকে কম্বাইন করতে চাচ্ছেন, 5টা চ্যানেল প্রত্যেকে 100 কিলোহার্টজ। হোয়াট ইজ দ্য মিনিমাম ব্যান্ডউইথ অফ দ্য লিঙ্ক? কমিউনিকেশন লিঙ্কে মিনিমাম ব্যান্ডউইথের সাপোর্ট কত লাগবে ইফ দেয়ার ইজ এ নিড ফর এ গার্ড ব্যান্ড অফ 10 কিলোহার্টজ বিটুইন দ্য চ্যানেলস টু প্রিভেন্ট ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স অ্যাভয়েড করার জন্য 10 কিলোহার্টজের গার্ড ব্যান্ড রাখতে বলছে। কয়টা গার্ড ব্যান্ড লাগবে এখানে এই কোশ্চেনে? 4টা। তাহলে 4টা গার্ড ব্যান্ডের টোটাল সাইজ কত? 40 কিলোহার্টজ। 40। আর 5টা চ্যানেল প্রত্যেকে 100 কিলোহার্টজ, তাহলে 5টা চ্যানেলের জন্য লাগবে 500 কিলোহার্টজ, গার্ড ব্যান্ডের জন্য 40 কিলোহার্টজ, তাহলে টোটাল ব্যান্ডউইথের প্রয়োজন পড়বে কত? 540 কিলোহার্টজ, রাইট? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। 4 data channels each transmitting at 1 Mbps use a satellite channel of 1 megahertz. Design an appropriate configuration using FDM. আচ্ছা, কি ধরনের সিগন্যালকে ওরা মাল্টিপ্লেক্স করতেছে, ডিজিটাল নাকি অ্যানালগ? ডিজিটাল। ডিজিটাল। আর কি দিয়ে মাল্টিপ্লেক্স করতেছে, এফডিএম দিয়ে নাকি টিডিএম দিয়ে? টিডিএম দিয়ে। এফডিএম দিয়ে স্যার। কোন ওয়েতে আপনাকে FDM মাল্টিপ্লেক্স করতে কাজ করে, কার জন্য? ডিজিটাল সিগন্যালের জন্য না অ্যানালগ সিগন্যালের জন্য? এফডিএম কি ধরনের সিগন্যালের জন্য কাজ করে? অ্যানালগ Analog. সিগন্যাল। অ্যানালগ সিগন্যালের জন্য, বাট দে হ্যাভ গিভেন ইউ ডিজিটাল সিগন্যাল, রাইট? তাহলে আমার অবশ্যই এখানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের একটা স্টেপ আসবে না? বুঝে যাচ্ছে আমার কথা? জি যেহেতু ডিজিটাল সিগন্যাল দিয়েছে বাট আপনাকে এফডিএম করতে বলছে, তার মানে অবশ্যই আপনার হাতে একটা এরকম স্টেপ আসবে যেখানে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন করতে হবে। তো ওই স্টেপটা আমি কি ইউজ করব ওই স্টেপে, সেটাই ওরা আপনাকে কাজটা করতে বলছে। তো কোয়েশ্চেনটা আমি এটাই ইউজ করতেছি একটু মডিফাই করে, বিকজ আপনার এক্সামে যখন কোয়েশ্চেন আসবে এই ধরনের কোয়েশ্চেন, তখন ওরা আসলে
তখন কোনো জিনিস মিসিং থাকবে না, আপনাকে আন্দাজে কোনো কিছু অ্যাজিউম করতে হবে না। সো আমরা সেম কোয়েশ্চেনটাই সলভ করতে চাই, বাট একটু মডিফাই করে সলভ করতে চাই। মডিফিকেশনটা হচ্ছে এটা দেখেন, গিভেন ইকুয়ালস টু 0, ডি এর ভ্যালু দেওয়া আছে আপনাকে 0। ওকে, তো ফার্স্ট অফ অল ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের জন্য প্রসেস কি, প্রসেস কি আদৌ আছে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সনের? নাম কি, যদি থাকে প্রসেস, নাম কি সেগুলোর? ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সনের মেথডের নাম কি, এই কনভার্সন প্রসেসের? যেই প্রসেসগুলো শিখছিলাম স্যার, শিফটিং প্রসেসগুলো। শিফট কিং, তাই না? শিফট কিং, তাহলে আপনি এই শিফট কিং থেকে যে কোনো একটা বেছে নেবেন, যেহেতু আপনাকে বলে দেয়নি যে কোনটা ইউজ করবেন, আপনি যে কোনো একটা বেছে নেবেন। যেমন আমি বেছে নিলাম হচ্ছে সবচেয়ে ইজি এএসকে, আমি চিন্তা করলাম যে আমি এএসকে করব। ওকে, এটা আমার ইচ্ছা। আচ্ছা, তো এএসকে যে আমি করব, প্রত্যেকটা ডিজিটাল লাইন আছে টোটাল কতগুলো? 4টা ডিজিটাল। ডিজিটাল লাইনে আমি এএসকে করতে যাচ্ছি। দেখেন তো বিষয়টা কি এটা কিনা। দেখবেন এখন যেটা লিখি সেটা বুঝেন কিনা, তাহলেই চলবে। এটাই মেইন পার্ট আর কি। এই 4টা লাইন ছিল ডিজিটাল সিগন্যাল, 4টা লাইনকে আমি অ্যানালগ সিগন্যাল যে বানাবো, এইভাবে বানাতে হবে নাকি, এটা বুঝেন নাকি? দেখেন এই লাইনটা লেফট সাইডে যে 1 Mbps ডিজিটাল লিখছে, এটা বুঝতে তো সমস্যা হওয়ার কথা না। কোয়েশ্চেনে দেখেন 4 ডেটা চ্যানেলস ইচ ট্রান্সমিটিং অ্যাট 1 Mbps, তাহলে প্রত্যেকটা ডিজিটাল সিগন্যাল যে আসতেছে তার দিয়ে কত Mbps এর? অবশ্যই 1 Mbps রেটের। আচ্ছা, তো মাঝখানে ইউজ করলাম শিফট কিং ইউজ করলাম, আমি অ্যাম্প্লিটিউড শিফট কিং বেছে নিয়েছি, ভালো কথা। অ্যাম্প্লিটিউড শিফট কিং করে আমি যে একটা 1 Mbps এর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করব, সেই ক্ষেত্রে অ্যানালগ সিগন্যালটা কি 250 কিলোহার্টজ এর অ্যানালগ সিগন্যাল হতে হবে না? এটা কিভাবে বুঝছি 250 কিলোহার্টজ যে হতে হবে প্রত্যেকটা অ্যানালগ সিগন্যাল? আমাদের চ্যানেল সাইজ 1 মেগাহার্টজ। আমাদের চ্যানেলের সাইজ হচ্ছে 1 মেগাহার্টজ। দেখেন, ইউজ এ স্যাটেলাইট চ্যানেল অফ 1 মেগাহার্টজ, আপনি কম্বাইন করে যার থ্রু ট্রান্সমিট করবেন তার ব্যান্ডউইডথ হচ্ছে 1 মেগাহার্টজ। তাহলে যেই তারের মধ্য দিয়ে আপনি পাঠাচ্ছেন অথবা ওয়্যারলেসলি হোক, সে আপনাকে সাপোর্ট দিতে পারবে 1 মেগাহার্টজ। আপনি তার মধ্য থেকে 4 জনকে যদি কম্বাইন করে ট্রান্সমিট করতে চান, প্রত্যেকে 250 কিলোহার্টজ করে অ্যালোকেট করতে হবে না? ইয়েস স্যার। কথা কি বোঝা যায়? সো এই জন্য আমি দেখেন প্রত্যেকটা ডিজিটালকে আমি যখন এএসকে করে অ্যানালগ বানাইছি, প্রত্যেকেই 250 কিলোহার্টজের অ্যানালগে কনভার্টেড হতে হবে। তাহলে এটা পাচ্ছি এখান থেকে অ্যাভেলেবল হচ্ছে 1000 কিলোহার্টজ, মানে 1 মেগাহার্টজ আর কি। 1 মেগাহার্টজ অ্যাভেলেবল, 1000 কিলোহার্টজ অ্যাভেলেবল। টোটাল চ্যানেল হচ্ছে 4। সো অ্যাভেলেবল bandwidth for each channel is 1000 kilohertz divided by 4 or 250 kilohertz. ভালো কথা। এখন কিভাবে 1 Mbps এর লাইনকে আমি যদি 250 কিলোহার্টজ অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে চাই, কত লেভেলের এএসকে হতে হবে, এটা হচ্ছে লাস্ট ইনফরমেশন, এটা ইনক্লুড করলেই চলবে। কত লেভেলের এএসকে করলে সেটা 250 কিলোহার্টজের অ্যানালগ সিগন্যাল হয়ে যাবে। তো সেটা বের করার জন্য আমার হাতে ফর্মুলা আছে, এই জিনিস দেখেন, ব্যান্ডউইডথ ইকুয়ালস টু, এটা না ফর্মুলা, আমি লিখি চেক করে দেখেন ঠিক আছে কিনা।
অ্যামপ্লিটিউড শিফট কিং বা ASK এর ক্ষেত্রে ব্যান্ডউইডথের ফর্মুলা 1 + d * s, রাইট? এটা কি বসানো যাবে s এর জায়গাতে? জি স্যার বসানো যাবে। জি স্যার। জি স্যার বসানো যাবে স্যার। তো আপনার কাজ হচ্ছে এখন ব্যান্ডউইডথের জায়গাতে 250 কিলোহার্টজ বসাবেন ইনটু 10⁻³ দেন 1 + d, 1 + d এর জায়গাতে বসাবো 0, n এর জায়গাতে বসাবো হচ্ছে 1 Mbps মানে 10⁶ ডিভাইডেড বাই r। তাহলে এখান থেকে r এর হিসাব করা যাবে। সো r যদি হিসাব করেন দেখবেন স্মল r এর ভ্যালু আসছে 4 এই লাইনের থেকে। তো স্মল r যদি 4 হয় তাহলে আমি কত লেভেলের ASK করতেছি? আমি 16 লেভেলের ASK করতেছি। সো আমার কোশ্চেনে জাস্ট এখানে ASK না বলে বলবো আমরা 16 ASK। এটাই, আর কিছু না। আমি প্রতিটা এখানে যে ওরা বলছিল যে ডিজাইন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কনফিগারেশনটা এটাই যে আমি প্রত্যেককে 250 কিলোহার্টজ ব্যান্ডউইথ অ্যালোকেট করতে পারবো, এটা একটা ইনফরমেশন। আর সেকেন্ড ইনফরমেশন হচ্ছে সেটা করার জন্য আমি 16 ASK অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এখন আমি ASK এর অ্যাজাম্পশনে কাজটা শুরু করছিলাম দেখে এরকম হলো। আপনি তো চাইলে FSK এর অ্যাজাম্পশনেও কাজটা করতে পারতেন, তখন অ্যান্সার ডিফারেন্ট হইতো। PSK আর কোয়ামের অ্যাজাম্পশনে যদি আমি কাজটা করতাম, PSK আর কোয়াম, তাহলে কি অ্যান্সার ডিফারেন্ট হতো নাকি সেম হতো? PSK আর কোয়ামের অ্যাজাম্পশনে এখানে যে ব্যান্ডউইথের ফর্মুলাটা, এই লাইনটা চেক করেন, এই ফর্মুলাটা ASK PSK কোয়াম তিনজনের জন্য সেম না? এই ব্যান্ডউইথের ফর্মুলাটা মনে আছে? 1 + d * s, the formula is same for ASK PSK কোয়াম। সো সেই সিনারিওতে আমি যদি PSK ইউজ করি তাহলেও 16 লেভেলের PSK হবে, কোয়াম ইউজ করলেও 16 লেভেলের কোয়ামই হবে। যেমন ওদের এক্সাম্পলটা দেখেন, they did it assuming they are doing কোয়াম, এই জন্য 16 কোয়াম বসছে। PSK করলেও 16 PSK বসতো, শুধুমাত্র FSK এর ক্ষেত্রে অ্যান্সারটা 16 থাকতো না, it would have been something different, বাট FSK এর হিসাব করার মতো ইনাফ ইনফরমেশন আমাদেরকে অ্যাভেলেবল, আমার হাতে অ্যাভেলেবল নাই, আমাদেরকে প্রোভাইড করেন। সো আমাদের FSK তে যাওয়ার আসলে এখানে কোনো কারণ নেই। FSK করার জন্য কি ইনফরমেশন জানতে হয়? এক্সট্রা ইনফরমেশন। কোথাও সাকসেসফুলি যদি FSK করতে চান, এক্সট্রা ইনফরমেশন কি জানতে হয়? একটা 2⁻f এর ভ্যালু জানা লাগে, বিকজ কারণটা হচ্ছে এরকম, FSK এর ক্ষেত্রে ব্যান্ডউইথ ইকুয়ালস টু 1 + d * s প্লাস L - 1 টাইমস 2⁻f। তো এই 2⁻f এর ভ্যালুও জানতে হবে FSK হিসাব যদি আমি করতে চাই। ওকে, আদারওয়াইজ I cannot calculate how the bandwidth will be distributed. সো আমরা FSK তে যাওয়ার এখানে কোনো প্রয়োজন নেই আর কি। তো এটাই অ্যান্সার, এই যে এই পার্টটা। কিভাবে আমি কনফিগারেশনটা করব, ডিজাইনটা কিভাবে করব, এভাবে করব, প্রত্যেককে 250 কিলোহার্টজ অ্যালোকেট করব, আর আমাকে 16 লেভেলের 16 লেভেলের ASK অথবা PSK অথবা কোয়াম ইউজ করতে হবে, যেটা ইউজ করেন এই তিনটার মধ্যে। সো এই চ্যাপ্টার শেষ। অ্যানালগ হায়ারার্কি মুখস্থ করতে হবে না, মেইন পয়েন্টটা বলে দিচ্ছি অ্যানালগ হায়ারার্কির। দেখেন, টেলিফোন লাইনে সাধারণত অ্যানালগ হায়ারার্কি করা হতো আগেকার দিনে যে অ্যানালগ ফোন ছিল। যেমন আমাদের এলাকাতে, আমাদের আশেপাশে বাসা মিলায় 12টা টেলিফোন লাইন আছে, সেই 12টা টেলিফোন লাইনকে একটা গ্রুপ করা যেতে পারে। আবার এরকম 5টা গলির প্রত্যেকটা থেকে 12টা টেলিফোনের লাইন নিয়ে আরেকটা মেজর গ্রুপ করা যেতে পারে। এই গ্রুপিংগুলোর ক্ষেত্রে কয়টা টেলিফোন লাইন নিয়ে একটা গ্রুপ হচ্ছে এবং তাকে কতটুকু ব্যান্ডউইথ অ্যালোকেট করতে হবে, দ্যাট ইজ অ্যানালগ হায়ারার্কি। সো প্রত্যেকটা টেলিফোন লাইন যদি হয় 4 কিলোহার্টজ
এবং আমি যদি এরকম 12টা টেলিফোন লাইন অথবা ভয়েস চ্যানেলকে কম্বাইন করে একটা গ্রুপ ক্রিয়েট করি, তাহলে সেই গ্রুপে কয়টা টেলিফোন লাইন থাকতেছে এবং টোটাল কত ব্যান্ডউইথ লাগবে সেই গ্রুপে? এই জায়গাটা খেয়াল করেন, 12টা ভয়েস চ্যানেলকে কম্বাইন করে যদি আমি একটা গ্রুপ ক্রিয়েট করি, তাহলে সেই গ্রুপে টোটাল ব্যান্ডউইথ কত লাগবে? 4 × 12 48 কিলোহার্টজ লাগবে না? রাইট? সো সেই ইনফরমেশনটা একইভাবে এরকম 5টা গ্রুপকে কম্বাইন করে যদি আমি একটা সুপার গ্রুপ ক্রিয়েট করি, 5টা গ্রুপকে কম্বাইন করে একটা সুপার গ্রুপ, তাহলে সেই সুপার গ্রুপে কতগুলো ভয়েস চ্যানেল থাকবে এবং সেটার ব্যান্ডউইথ কত সেটা আবার উপরে লেখা আছে। তাহলে এই হিসাবগুলো হচ্ছে জাস্ট গুণের হিসাব, গুণ, মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন, যে কয়টা ভয়েস চ্যানেল আছে, টোটাল ব্যান্ডউইথ কত প্রয়োজন পড়বে। তো এই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট চার্টটা একবার দেখবেন আর কি, এক্সামে কিছু থাকবে না এখান থেকে, মানে ডিরেক্ট কোনো মাল্টিপল চয়েস এরকম আসবে না যে সুপার গ্রুপে কতগুলো ভয়েস চ্যানেল থাকে, সুপার গ্রুপে কত ব্যান্ডউইথ প্রয়োজন পড়বে, এই ধরনের কোনো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসবে না কোথাও, বাট চার্টটা একবার দেখবেন অবশ্যই। সো এফডিএম এন্ডস উইথ দ্যাট, যেহেতু এফডিএম এখানে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে এই জিনিসটা, ফাইনাল টার্মের অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা। তো ফাইনাল টার্মের অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন সবার প্রথমে আমি আপনাদেরকে দিয়ে দিই মিটিং থ্রেডে। এখন তো পাওয়া যাচ্ছে নাকি, মিটিং থ্রেডে আছে নাকি এটা? যদি দেখতে পান কোয়েশ্চেন পেপারটা অ্যাসাইনমেন্টের জন্য, কাজ হচ্ছে কোয়েশ্চেন পেপারটা একটু চেক করে দেখা যে এখানে এমন কোনো টপিক আছে কিনা যেটা ইন্ট্রোডিউস করা হয়নি অথবা বলা হয়নি। ওকে, লেটস টেক 5 মিনিটস ফর দ্যাট। কোয়েশ্চেনটা দেখে আমাকে জানান এখানে কোনো টপিক এমন আছে কিনা যেটা কভার করা হয়নি বা আলোচনা করা হয়নি।
Any question, any confusion from the question? স্যার ভিউজে আপলোড করব নাকি মেইল করব? বলেনই কোথাও এটা কিছু? স্যার মেইলের কথা ভিউজে আপলোড বলছেন। করবেন? আচ্ছা ঠিক মেইলের আছে। কথা বলছি? আচ্ছা জি আমি স্যার। তাহলে মনে হয় ভুলটা আপনাদের ভুল ফাইলটা আপনাদের সাথে শেয়ার করছি, একটু ওয়েট করেন। আপডেটেড ফাইলটা আমি শেয়ার করতেছি। এমনিতে একটা ফর্মাল পোস্ট দিব, এখন জাস্ট কোয়েশ্চেন পেপারটা দেখার জন্য দিচ্ছি আর কি। ঠিক আছে, ভিউজেই সাবমিট করবেন। ওকে স্যার। একটু ওয়েট করেন, আমি ঠিক করে দিচ্ছি এটা। আচ্ছা, ওটা আমি মেইন পোস্টে এডিট করে দিব, সমস্যা নেই। আপাতত কোয়েশ্চেন পেপারটা দেখেন, কোয়েশ্চেন পেপারে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। স্যার ল্যাব ম্যানুয়াল 6 নিয়ে একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ওই যে মিউটা কিভাবে সিমুলিংকে অ্যাড করে স্যার, মিউটা আমি বুঝতেছি না। আপনার তো ওই মিউটা তো সিমুলিংকে অ্যাড করার দরকার নেই, আমি তো আপনাকে এর থেকে ইজি ফর্মুলা দিয়েই বেসিক্যালি হচ্ছে জিনিসটা সলভ করতে দিছি। ক্লাসে যে মেথড দেখানো হয়েছে সেই মেথডে তো মিউ এর প্রয়োজন নেই কোনো। আর না যদি আপনি স্যার। মিউ অ্যাড করতে চান, আপনি যেটা করবেন, আপনি মিউ এর ভ্যালু 1 ইউজ করলে চলবে, মিউকে 1 দিয়ে রিপ্লেস করবেন। ওকে স্যার। ঠিক আছে, মিউকে 1 দিয়ে রিপ্লেস করা মানে কি, আসলে কোনো মিউ নাই, জি স্যার। তাই না? হ্যাঁ, মিউ জি 1 হিসেবে 1 ইউজ করলেই চলবে, তাহলেও দেখবেন সেম একই সিগন্যাল রিকভার করা গেছে। ওকে। ওকে স্যার।
কিছু একটা দেখতে পাচ্ছেন। তো যে দেখবে বা যে রিসিভ করবে তার কাজ হচ্ছে আবার সেগুলোকে সেপারেট করা। সেপারেট করার জন্য কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স এরকম থাকতে হবে যেটার উপর বেস করে সেপারেশনটা করা যায়। তো এফডিএম এই ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, ডাব্লিউডিএম এর ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ওয়েভলেন্থ, আর টিডিএম এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে টাইম। যাই হোক, তো আমি পয়েন্টটা এটা বলতে চাচ্ছিলাম এইখানে, আপাতত ফার্স্ট কোয়েশ্চেন, এই তিনটা সিগন্যালকে কম্বাইন করে ট্রান্সমিট করতে পারবো ডাব্লিউডিএম এর ক্ষেত্রে নাকি পারবো না? ওভারল্যাপ যেহেতু করে না স্যার করা যাবে। ওভারল্যাপ যেহেতু করে না, করা যাবে। তো আমি যদি লাইনটা এরকম বলি, দেখেন একটা ট্রু ফলস স্টেটমেন্ট দেওয়া আছে যে ইন ডাব্লিউডিএম মাল্টিপল চ্যানেলস ক্যান নট ওভারল্যাপ ইন ওয়েভলেন্থ। ইন ডাব্লিউডিএম মাল্টিপল চ্যানেলস ক্যান নট ওভারল্যাপ ইন ওয়েভলেন্থ, এই স্টেটমেন্টটা কি ট্রু নাকি ফলস? বলি in WDM multiple channels cannot overlap in frequency. টেক্সটটা চেঞ্জ হয়েছে ওয়েভলেন্থ থেকে ফ্রিকোয়েন্সি। এখন এই স্টেটমেন্টটা কি ট্রু নাকি ফলস? ফলস স্যার। এই স্টেটমেন্টটাও ট্রু। WDM এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি তো ওভারল্যাপ করতে পারবে না, মনে রাখবেন। বিষয়টা হচ্ছে এরকম, আসলে দেখেন ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি এই দুইটা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট ক্যারেক্টারিস্টিক্স। যেমন এই ফর্মুলাটা দেখেন, এটা তো আমরা সবাই জানি ফর্মুলা, রাইট? বি ইকুয়ালস টু এফ ল্যামডা।
ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। ফার্স্ট অফ অল এই ফর্মুলা কার জন্য? গাড়ির ভেলোসিটি। একটা গাড়ির ভেলোসিটির ক্ষেত্রে কি আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো? না স্যার, কেন পারবো না? গাড়িতে ফ্রিকোয়েন্সি আকারে গাড়িতে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ এই ধরনের কম্পোনেন্ট নেই। ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ এই ধরনের কম্পোনেন্ট আসে হচ্ছে ওয়েভের জন্য, ওয়েভ অথবা সিগন্যাল এই ধরনের পার্ট, এই ধরনের কম্পোনেন্টের জন্য। তো ভেলোসিটি হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের প্রোডাক্ট, এবং যে কোনো একটা মিডিয়ামে, একটা পার্টিকুলার মিডিয়াম যদি আপনি বেছে নেন, যেমন আপনার মিডিয়াম হচ্ছে এয়ার, আমি ওয়্যারলেসলি সিগন্যাল ট্রান্সমিট করতে চাচ্ছি। ইন এ পার্টিকুলার মিডিয়াম ভেলোসিটি, সিগন্যালের ভেলোসিটি সব সময় কনস্ট্যান্ট থাকে। ইন এ পার্টিকুলার মিডিয়াম ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। এই স্টেটমেন্টে এটা যদি ঠিক হয়, স্টেটমেন্ট ইন এ পার্টিকুলার মিডিয়াম ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, আবার ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ, তাহলে আমি একটা সিগন্যালের ওয়েভলেন্থ চেঞ্জ করলে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে না অটোমেটিক্যালি? আমার কথা কি বোঝা যায়? যেহেতু ভেলোসিটিকে কনস্ট্যান্ট রাখতে হবে, একটা পার্টিকুলার মিডিয়ামে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, তাহলে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ যে কোনো একটা ভ্যালু চেঞ্জ করলে অন্য একটা ভ্যালু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। অনেকটা এরকম দেখেন, এভাবে চিন্তা করতে পারেন। মনে করেন একটা মিডিয়ামে আপনি ভেলোসিটি ক্যালকুলেট করছেন, ভেলোসিটি আসছে 400, সেই অবস্থাতে আপনি চেক করে দেখলেন যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 আর ওয়েভলেন্থ হচ্ছে 10, এটা আপনি চেক করে পাইছেন। ঠিক আছে, তো তাহলে ফ্রিকোয়েন্সি যদি 40 হয়, ওয়েভলেন্থের ভ্যালু যদি 10 হয়, তাহলে তো ভেলোসিটি 400 আসবে। তার মানে এই সিনারিওতে যদি আমি সামহাউ ওয়েভলেন্থ চেঞ্জ করে 10 থেকে 20 বানায় ফেলি, ওয়েভলেন্থ চেঞ্জ করে 10 থেকে 20 বানায় ফেলছি, তাহলে এখানে অন্য চেঞ্জ কি আসবে? ভেলোসিটি চেঞ্জ না, ফ্রিকোয়েন্সিটা তখন 40 থেকে চেঞ্জ হয়ে আবার 20 হয়ে যাবে। কারণ আমি কি বললাম, একটা পার্টিকুলার মিডিয়ামে ভেলোসিটি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ওয়েভলেন্থ চেঞ্জের ইম্প্যাক্ট কার উপর পড়বে? ফ্রিকোয়েন্সির উপর। ওয়েভলেন্থ চেঞ্জের ইম্প্যাক্ট ফ্রিকোয়েন্সির উপর পড়বে। আবার যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, যে আমি ফ্রিকোয়েন্সি 20 হার্টজ আর রাখবো না, আমি সিগন্যালটা ফ্রিকোয়েন্সি মডিফাই করে 10 হার্টজ করে ফেলবো, তাহলে এই চেঞ্জের ইম্প্যাক্ট কার উপর পড়বে? অটোমেটিক্যালি ওয়েভলেন্থটা তখন চেঞ্জ হয়ে আবার 40 হয়ে যাবে। বুঝতে পারছেন? ভেলোসিটির উপর ইম্প্যাক্ট পড়বে না, বিকজ একটা পার্টিকুলার মিডিয়ামে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। সো দ্যাটস ওয়াই এই যে আপনি ওয়েভলেন্থ ডিভিশন করার সময় তিনটা সিগন্যালের যে 3 রকম ওয়েভলেন্থ দেখতে পাচ্ছেন, যে একটা হচ্ছে 130 ন্যানোমিটার থেকে 135 ন্যানোমিটার, আরেকটা হচ্ছে 150 থেকে 160, আরেকটা আবার 165 থেকে 162। সো আমরা শিওরলি বলতে পারি যে এই তিনটা সিগন্যাল যেহেতু ওয়েভলেন্থে 3 রকম, এই তিনটা সিগন্যাল ফ্রিকোয়েন্সিতেও কি হবে? অবশ্যই ফ্রিকোয়েন্সির দিক থেকেও তারা 3 রকম হবে। ওদের ফ্রিকোয়েন্সি রেঞ্জও ডিফারেন্ট বা একটার সাথে ওভারল্যাপ করে না। ওকে, সো ডাব্লিউডিএম এ ওয়েভলেন্থে যেভাবে ওভারল্যাপ করা পসিবল না, বা ওয়েভলেন্থে ওভারল্যাপ করতে পারবে না, সেক্ষেত্রে আমরা কম্বাইন করতে পারবো না। সিমিলার ওয়েতে আমরা ডাব্লিউডিএম এ কি বলতে পারি, যে ওরা ফ্রিকোয়েন্সিতে ওভারল্যাপ করতে পারবে না। এই কথাটা তাহলে কার জন্য ট্রু? এফডিএম এর জন্য ট্রু। এফডিএম এও মাল্টিপল চ্যানেলস ফ্রিকোয়েন্সিতে ওভারল্যাপ করতে পারবে না, একই সাথে এফডিএম এও মাল্টিপল চ্যানেল ওয়েভলেন্থে ওভারল্যাপ করতে পারবে না। তাহলে এই স্টেটমেন্টটা কি এখন ট্রু নাকি ফলস? In FDM, multiple channels cannot overlap in wavelength. Is that a statement true or false? আছে আমি ক্লাসে? স্যার ফলস স্যার, ফ্রিকোয়েন্সি হবে না স্যার। না, ওয়েভলেন্থে ওভারল্যাপ করতে পারবে না। তাহলে এতক্ষণ কি বললাম আপনাকে এখানে এই জায়গাতে? এটাই তো বুঝাইলাম যে ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি প্রপার্টিটা এরকম, যে কোনো একটা জিনিস ওয়েভলেন্থে সেপারেট থাকা মানেই অটোমেটিক্যালি ও ফ্রিকোয়েন্সিতেও সেপারেট থাকবে। তাহলে কোনো কিছু যদি আপনাকে বলা হয় যে ফ্রিকোয়েন্সিতে সেপারেট রাখতে হবে, সেটা অটোমেটিক্যালি মিন করবে যে আপনাকে ওয়েভলেন্থেও সেটা সেপারেট রাখতে হবে। বুঝতে পারছেন? সো এফডিএম ডাব্লিউডিএম দুইটার ক্ষেত্রেই, এফডিএম আর ডাব্লিউডিএম দুইটার ক্ষেত্রে আমাদের আসলে
ওয়েভলেন্থ অথবা ফ্রিকোয়েন্সি এই দুটো সিনারিওতেই কোনো ওভারল্যাপ দেখা যাবে না বা করা যাবে না। এফডিএম হোক আর ডাব্লিউডিএম হোক, ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি এই ওভারল্যাপ আমরা করতে পারবো না। বাট টিডিএমটা ডিফারেন্ট। টিডিএম এর ক্ষেত্রে নামের মধ্যে কি আছে? টিডিএম এ নামের মধ্যে আছে টাইম। সো টিডিএম এর ক্ষেত্রে শুধুমাত্র ওভারল্যাপ আমাদেরকে দেখতে হবে যে টাইমে কোনো ওভারল্যাপ হয় কিনা। সো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং সাকসেসফুলি হতে হলে টাইমে কোনো ওভারল্যাপ হওয়া যাবে না। ওকে, বাকি সব ওভারল্যাপ হতে পারে। ফ্রিকোয়েন্সিতে ওভারল্যাপ হলো কি হলো না, আই ডোন্ট কেয়ার। ওয়েভলেন্থে ওভারল্যাপ হচ্ছে কিনা, আই ডোন্ট কেয়ার। বাট আই ডু কেয়ার যে টাইমে ওভারল্যাপ করতেছে কিনা ওরা, টাইমের দিক থেকে। যাই হোক, তো একটু দেখে আসি স্লাইডে কি বলে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো এটাই মেইন কাজ। ওয়েভলেন্থ সেপারেটেড থাকবে, সিগন্যালগুলোকে কম্বাইন করব, রিসিভিং সাইডে ওয়েভলেন্থের উপর বেস করে সিগন্যালগুলোকে আবার সেপারেট করব। আচ্ছা, এই যে সিগন্যাল তিনটা, ডাব্লিউডিএম এ তিনটা সিগন্যাল ইনপুট হিসেবে আসছে, এটা কি ধরনের সিগন্যাল? অ্যানালগ নাকি ডিজিটাল? এটা কি ইলেকট্রিক্যাল সিগন্যাল নাকি লাইট? লাইট। এটা হচ্ছে লাইট। ডাব্লিউডিএম করার জন্য অবশ্যই ইনপুট সিগন্যালগুলো অ্যানালগ সিগন্যাল এবং লাইট হতে হবে। আচ্ছা, তো লাইটে আমি যে এরকম তিনটা লাইটকে কম্বাইন করে একটা লাইট হিসেবে ট্রান্সমিট করতেছি, আবার রিসিভিং এন্ডে একটা লাইটকে তিনটা লাইট হিসেবে সেপারেট করতেছি, এই ধরনের কাজ করার জন্য আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব প্রিজম। ঠিক আছে, প্রিজম দিয়ে আমাদের কাজটা হবে যে মাল্টিপল লাইটকে একটা লাইট হিসেবে ইনসিডেন্ট করা, আবার একটা সিঙ্গেল লাইট থেকে মাল্টিপল লাইট ডিভিশনে যাওয়া, সেটার জন্য আমরা ইউজ করব প্রিজম। ওকে, দ্যাটস ইট। দেন কামস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ যাওয়ার আগে এই রিলেটেড ফর্মুলা চার্ট দিয়ে রাখতে চাই। ডক ফাইলটাতে পাবেন। ওকে, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ম্যাথের উপরে একটা সেপারেট এক্সাম হবে শুধুমাত্র টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ম্যাথের জন্য। সো সেই ম্যাথের জন্য এই ডক ফাইলটাকে আপনারা রেফার করতে পারবেন। এই ডক ফাইলে সবগুলো ফর্মুলা এক জায়গাতে আছে। ওকে, যাই হোক, তো সেই চার্টার থেকেও ফর্মুলা দেখবো, নেক্সট ক্লাসে দেখবো। আজকে যেহেতু সময় কম, তো আমরা আজকে একটু জাস্ট টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর কিছু নর্মাল কথা বলতে চাই। দেখেন, আমাদের হাতে চারটা ডিজিটাল সিগন্যাল কম্বাইন করার জন্য অ্যাভেলেবল আছে। চারটা লাইন অথবা চারটা তার দিয়ে ডিজিটাল সিগন্যাল আসতেছে, তাদেরকে আমি কম্বাইন করতে চাই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং দিয়ে। ওকে, তো বিষয়টা ধরেন আমি এভাবে করব, 0 থেকে 1 সেকেন্ড আমি কার জন্য অ্যালোকেট করব? কত নাম্বার ডিজিটাল সিগন্যালটার জন্য অ্যালোকেট করব? এই যে মাল্টিপ্লেক্সিং করব বা কম্বাইন করব, কম্বাইন করার সময় আমি কার উপর বেস করে করব কম্বিনেশনটা? টাইমের উপরে নাকি ফ্রিকোয়েন্সি নাকি ওয়েভলেন্থ? ইফ ইট ইজ টিডিএম, কার উপর বেস করে করব? টাইমের উপর বেস করে করব। টাইমে সেপারেট থাকবে, একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করবে না। ভালো কথা। তো আমি ঠিক করলাম কি, যে আমি যেভাবে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করব সেটার ওয়েটা হচ্ছে এরকম। আমি 0 থেকে 1 সেকেন্ড প্রথম ডিজিটাল সিগন্যালকে অ্যালোকেট করব, 1 থেকে 2 সেকেন্ড দ্বিতীয় ডিজিটাল সেকেন্ড ডিজিটাল সিগন্যালটাকে আমি অ্যালোকেট করব, 2 থেকে 3 সেকেন্ড আমি থার্ড ডিজিটাল সিগন্যালের জন্য এটাকে অ্যাভেলেবল রাখবো। এইভাবে মুভ অন করবো। সো দেখেন, 4 থেকে 5 সেকেন্ড, 4 to 5 সেকেন্ড আবার কোন তারে ফেরত যাব বা কোন ডিজিটাল সিগন্যালে ফেরত যাব? স্যার 1 এ স্যার। আবার দেখেন 1 নাম্বার ডিজিটাল সিগন্যালে আমি রিটার্ন দিচ্ছি। সো সার্কুলার ওয়েতে এটা ঘুরতে থাকবে। 0 থেকে 1 সেকেন্ড একটা, 1 থেকে 2 সেকেন্ড ডিজিটাল সিগন্যাল, 2 থেকে 3 সেকেন্ড থার্ড ডিজিটাল সিগন্যাল, 3 থেকে 4 সেকেন্ড ফোর্থ ডিজিটাল সিগন্যাল, তাহলে 4 থেকে 5 সেকেন্ড আবারও প্রথম ডিজিটাল সিগন্যাল,
5 থেকে 6 সেকেন্ড আবার সেকেন্ড ডিজিটাল সিগন্যাল, এভাবে মুভ করতে থাকবে। আচ্ছা, সো কোয়েশ্চেনটা হচ্ছে আপাতত যে এই যে 4টা ডিজিটাল সিগন্যাল ছিল এবং এদেরকে আমি কম্বাইন করে ট্রান্সমিট করতে চাচ্ছি, কম্বিনেশনের সময় বা কম্বাইন করার সময় আমি প্রত্যেকটা ডিজিটাল সিগন্যালকে সেম প্রায়োরিটি দিচ্ছি নাকি ডিফারেন্ট প্রায়োরিটি দিচ্ছি? যখন আমি এখানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতেছি, ওদের প্রত্যেককে একই প্রায়োরিটি দিচ্ছি নাকি ডিফারেন্ট প্রায়োরিটি দিচ্ছি? ডিফারেন্ট প্রায়োরিটি দেওয়া হইতেছে। এখানে প্রায়োরিটি বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে আমি ওদেরকে একই সময় অ্যালোকেট করতেছি কিনা, একই ডিউরেশন অ্যালোকেট করতেছি কিনা। যেমন প্রথম তারটাকে আমি কত সেকেন্ড ডিউরেশন অ্যালোকেট করছি, 0 থেকে 1 কত সেকেন্ড ডিউরেশন দিলাম এখানে, ওকে। 1 সেকেন্ড। সেকেন্ড তারটাকে কত সেকেন্ড? ওই সেকেন্ড তারটাকেও তো 1 সেকেন্ডই আমি অ্যালোকেট করছি। 1 সেকেন্ডে কিন্তু স্যার মানে ডিউরেশন, আমি হ্যাঁ ডিউরেশনটাই বলতেছি, ডিউরেশনই বলছি। আপনি যদি ধরেন, আমি বলি আপনাকে, আপনি প্রতিদিন 4টা ফ্রেন্ডের সাথে কথা বলেন, প্রত্যেকটা ফ্রেন্ডের সাথে আপনি হাফ অ্যান আওয়ার করে কথা বলেন, তাহলে আপনি 4টা ফ্রেন্ডকেই কি ডিফারেন্ট প্রায়োরিটি দেন নাকি সেম প্রায়োরিটি দেন? বুঝতে পারছেন? জিনিসটা হচ্ছে ডিউরেশনের উপর বেস করে আসছে প্রায়োরিটি। একই সময় তো আপনি দিতে পারবেনই না, একই সময় তো দিতে পারবেন না, কারণ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ টাইমটা সেপারেটই হইতে হবে, একটার একটার সাথে ওভারল্যাপ করতে পারবে না। বাট বিষয়টা যদি এমন হতো যে আমি 0 থেকে 1 সেকেন্ড এটা অ্যালোকেট করে হচ্ছে ওয়ার 1 কে, 1 থেকে 4 সেকেন্ড আমি অ্যালোকেট করি ওয়ার 2 কে, 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড অ্যালোকেট করি ওয়ার 3 কে, আর 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড অ্যালোকেট করে হচ্ছে ওয়ার 4 কে, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এবার এটা চলতে থাকবে। এখন দেখেন এখানে আমি কি সবাইকে সেম প্রায়োরিটি দিচ্ছি নাকি ডিফারেন্ট প্রায়োরিটি দিচ্ছি? প্রথম তারের জন্য এখন অ্যালোকেটেড টাইম কত সেকেন্ড ডিউরেশন ওয়াইজ, আর দ্বিতীয় তারের জন্য কত সেকেন্ড? 4 1 থেকে 4 সেকেন্ড, সো 3 সেকেন্ড, তাহলে ডিফারেন্ট প্রায়োরিটি দিচ্ছি। আচ্ছা, তো যদি সবার জন্য প্রায়োরিটি সেম থাকে সেই ক্ষেত্রে আমরা এই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটাকে বলবো হচ্ছে সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। when we allocate or prioritize equally, then we will call it, কোথায় যেন ভুল করলাম, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, আচ্ছা 3 থেকে 4, অর্থাৎ এই সিনারিওটা কি হোপফুলি চেঞ্জ হয়েছে পুরো লাইনটাই আপনাদের ডিসপ্লেতে। এই লাইনটা যদি দেখেন, এখন আমি সবাইকে একই প্রায়োরিটি দিচ্ছি, প্রত্যেকের জন্যই 1 সেকেন্ড করে হচ্ছে আমার প্রায়োরিটি, বা 1 সেকেন্ড করে আমি অ্যালোকেট করতেছি। এই সিনারিওটাকে আমরা বলবো হচ্ছে সিনক্রোনাস টিডিএম। সো সিনক্রোনাস টিডিএম এর সিম্পল ডেফিনেশন হতে পারে এটা, যে when we allocate same amount of time to all channels, প্রত্যেকটা চ্যানেলকে আমি একই অ্যামাউন্টের টাইম অ্যালোকেট করব, তাহলে আমি বলবো সেটাকে সিনক্রোনাস টিডিএম। আমি কি এখানে সবাইকে একই টাইম অ্যালোকেট করতেছি নাকি একই অ্যামাউন্টের টাইম অ্যালোকেট করতেছি, কোনটা? একই অ্যামাউন্টের টাইম। একই অ্যামাউন্টের টাইম। আমি যদি 0 থেকে 2 সেকেন্ড কোনো একটা চ্যানেলকে অ্যালোকেট করি, এই 0 থেকে 2 সেকেন্ডকে আমি অন্য চ্যানেলদেরকে অ্যালোকেট করতে পারবো? পারবো না, কারণ আমি করতেছি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, সো টাইমে ওরা কি হইতে হবে, একটা আরেকটা থেকে সেপারেট হতে হবে। যাই হোক, ওয়ান মোর টাইম বিফোর লিভিং এই একটা জিনিস জাস্ট একটু ক্লিয়ার করে চলে যাই। সো সিনক্রোনাস টিডিএম এর ডেফিনেশনটা হচ্ছে প্রত্যেককে আমি একই অ্যামাউন্টের টাইম অ্যালোকেট করব, আর এটার কন্ডিশন হচ্ছে এইটা, এই চ্যানেলগুলোকে আপনি কম্বাইন করে সিনক্রোনাস টিডিএম করতে চাচ্ছেন, তাদের ডেটা রেট অবশ্যই সেম হইতে হবে, তাদের প্রত্যেকের ডেটা রেট সেম থাকতে হবে। অর্থাৎ আগের এক্সাম্পলটাতে একটু ফেরত যাই, দেখেন আগের এক্সাম্পলে যেই 4টা লাইন অথবা যেই 4টা তারের ডিজিটাল সিগন্যালকে আমি কম্বাইন করতেছি, তাদের ডেটা রেট দেখেন লেখা আছে প্রত্যেকটা তারের পাশে। এই 4 জনের ডেটা রেট কি সেম?
না স্যার। না স্যার। তো এই ধরনের সিনারিওতে যখন চারজনের ডেটা রেট সেম না, এরকম সিনারিওতে আমরা সিনক্রোনাস টিডিএম করতে পারবো না। ওকে, সিনক্রোনাস টিডিএম করা যাবে না। যদি বিষয়টা এরকম হতো ওয়্যার 3 এটাও 200 বিপিএস, আবার ওয়্যার 4 হ্যাঁ এটাও যদি 200 kbps হতো, এই সিনারিওতে আমি সিনক্রোনাস টিডিএম করতে পারবো। তাহলে আমরা এই জায়গাতে জাস্ট দুইটা পয়েন্ট শিখছি। একটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম এ কাজটা হচ্ছে সবাইকে একই অ্যামাউন্টের টাইম অ্যালোকেট করা, আর সিনক্রোনাস টিডিএম এর কন্ডিশনটা হচ্ছে যাদেরকে আমি সিনক্রোনাস টিডিএম করতে যাচ্ছি তাদের প্রত্যেকের বিট রেট সেম হতে হবে। ওকে, আচ্ছা তাহলে এই নোটে আজকে ক্লাস শেষ হোক, নেক্সট ক্লাসে আবার দেখা দেওয়া যাবে হোপফুলি এর পর থেকে। ওকে, আল্লাহ হাফেজ। কোন কোশ্চেন থাকলে জানাবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আমাদের ল্যাব মানে মেকআপ ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আরেকটা 17 তারিখে তো যে একটা মেকআপ ক্লাস আছে। স্যার হ্যাঁ। আরেকটা কি ওই দিনই হবে স্যার? না, আরেকটা ওই দিন হবে না, ওইটা হচ্ছে আমি আমাদের যে নেক্সট এর পরের উইকে তো হচ্ছে আমাদের আসলে কোনো ক্লাস হওয়ার কথা না, শুধু এক্সাম নেওয়ার চিন্তা ছিল আর কি আমার। তো সেটার যে ক্লাস ডে, সেই ক্লাস ডেতে আমি ওই ক্লাসটা নিব। ঠিক আছে, মানে কোনো আলাদা সময়ে থেকে যাব না আর কি। ওকে জি আচ্ছা স্যার নোটিশ তো দিয়েই দিবেন স্যার। হ্যাঁ, সেটার জন্য নোটিশ দিব, কিন্তু সেটার জন্য আগে থেকে নোটিশ দেওয়া হয়নি, যেহেতু আমি আর কোনো বৃহস্পতিবার নিয়ে নিচ্ছি না, আমার নর্মাল ক্লাস আওয়ারেই নিব ক্লাসটা। সো সেপারেট নোটিশ হবে না, বাট একটা নোটিশ, হ্যাঁ আগে থেকে একটা নোটিশ দেওয়া থাকবে যে ওই দিন ক্লাস হবে। ঠিক আছে জি স্যার। স্যার আরেকটা জিনিস জি জানার ছিল স্যার। অবশ্যই। স্যার আমাদের কুইজ কয়টা হবে স্যার? আচ্ছা, কুইজ হবে হচ্ছে বেসিক্যালি একটা বেস্ট থাকবে আর কি, একটা অল্টারনেটিভ থাকবে। তো কুইজ কয়টা আমি নিতে পারি দেখি, তার উপর ডিপেন্ড করবে। অ্যাটলিস্ট 2টা, অ্যাট বেস্ট 3টা। ওকে, তবে যতগুলোই থাকুক সেখান থেকে একটা কুইজ ইয়া হিসেবে থাকবে আর কি, কি বলে এটাকে, অল্টারনেটিভ হিসেবে একটা কুইজ থাকবে আর কি। 2টা নিলে বেস্ট 1 কাউন্ট হবে, 3টা নিলে বেস্ট 2 কাউন্ট হবে। ওকে ওকে স্যার। হুম।